কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের চারদিকের গুরুত্বপূর্ণ খবরে। আর মাত্র কিছুক্ষণ পরেই সন্দেশখালী মামলার রায়দান। আপনারা সকলেই জানেন গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেড়িয়াতে যখন ইডির তদন্তকারী আধিকারিকরা গিয়েছিলেন তখন তাদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। 3টি এফআইআর দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে। সেই মামলায় 12 দিন পরেও প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান অধরা এবং তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট সেক্ষেত্রে এই বিষয়ের তদন্তের ভার রাজ্য পুলিশের ওপর থাকবে নাকি এই বিষয়টি সিবিআইকে দেওয়া হবে, আজকে সেই বিষয়টি নিয়ে বিবেচনা করছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের এবং সিবিআই এর এসপি পদমর্যাদার অফিসের নাম জানাতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। দুপুর 2টোর মধ্যে নাম জানানোর নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানের বাড়ির সামনে অন্তত 10টি সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। একই সঙ্গে শাহজাহানের বাড়ির সামনে এবং মাছের আড়তেও ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে বলে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতে। কিন্তু বিচারপতি আজকে প্রশ্ন তুলেছেন যে কিন্তু গ্রেপ্তার করা গেল না, শাহজাহান কি আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত, এই প্রশ্নও তুলেছেন বিচারপতি। তবে ইডির আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় রেশন দুর্নীতিতে অভিযুক্ত শাহজাহান, যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে গ্রেপ্তার করা হবে। শক্তিশালী কেন্দ্রীয় বাহিনী নিয়ে গ্রেপ্তার করা গেল না, তাহলে সিবিআই কিভাবে গ্রেপ্তার করবে, এমনই প্রশ্ন তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আজকে এই মামলার শুনানিতে। বারো দিন পার, দেখা নেই শাহজাহানের। গত 5ই জানুয়ারি ইডির তদন্তকারী আধিকারিকরা সন্দেশখালীতে গিয়ে তার বাড়িতে ঢোকার চেষ্টা করলে জনরোষ আছড়ে পড়ে, আক্রান্ত হন ইডির তদন্তকারী আধিকারিকরা, অভিযোগ দায়ের হয়। তারপরে 12 দিন পার, দেখা নেই শাহজাহানের। এমনকি শাহজাহানের বাড়িতে এই মুহূর্তে যাতে তিনি যদি এই বাড়িতে আসেন তাহলে সেক্ষেত্রে নজরে আসবে, সেই জন্যই নজরদারি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে শেখ শাহজাহানের বাড়ির বাইরে। শাহজাহানের মাছের যে আড়ত রয়েছে সেই মাছের আড়তেও একই রকমভাবে এই ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে যাতে শেখ শাহজাহান সেই মাছের আড়তে গেলেও পুলিশের নজরদারিতে থাকেন। সেই বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে, আদালতের নির্দেশেই এই শেষ পর্যন্ত এই পদক্ষেপ করেছে পুলিশ। কেন এতদিন এই পদক্ষেপ করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই। এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিচারপতিও অবশ্য এই প্রশ্ন তুলেছেন যে এই বিষয়টি শেষ পর্যন্ত সিবিআই এর হাতে দেওয়া হবে কিনা এই মামলাটি, তা নিয়েও আজকেই হয়তো রায় শোনাবে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্ট। শেখ আলমগীর শেখ শাহজাহানের ভাই, তিনি কি বলছেন শেখ শাহজাহানের উধাও হয়ে যাওয়া সম্পর্কে, তার কি প্রতিক্রিয়া এবং পুলিশের এই পদক্ষেপ নিয়ে কি বলছেন শোনাবো। ঘটনা যেদিন ঘটে তারপর থেকেই মোটামুটি বাড়ির সামনে 20-25 জন করে পুলিশ আছে। তারা প্রতিনিয়ত দেদার বাড়িতে আসা যাওয়া, সর্বদা বাড়ির যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করছে শেখ শাহজাহান বাড়িতে এসেছিল কিনা। তার পরে হঠাৎ করে কালকে আবার পুরো বাড়ি সিসিটিভি ঘেরা টোপের মধ্যে, সবকিছু মিলিয়ে একটা আমরা গৃহবন্দী অবস্থায় আমরা আছি। আমাদের স্বাভাবিক জীবনযাপন তো একদম নেই। আমি মনে করি যত দ্রুত তিনি যদি রেশন কেলেঙ্কারিতে যে ব্লেম তাকে দেওয়া হচ্ছে, রেশন কেলেঙ্কারিতে যদি তিনি জড়িত থাকেন তাহলে আইন এই মুহূর্তের সবথেকে বড় খবর, সন্দেশখালীর ঘটনায় যে বিষয়টি নিয়ে চর্চা ছিল যে ঠিক কারা তদন্ত করবে, আদালত জানিয়ে দিল আদালত নিযুক্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম সন্দেশখালী কাণ্ডের তদন্ত করবে বলে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো। এর আগে চর্চা চলছিল যে যেহেতু গত 5 তারিখ এই হামলার ঘটনার পর আজকে 17 তারিখ অর্থাৎ 12 দিন পার হয়ে গেলেও শেখ শাহজাহানকে ধরা যায়নি, সেই কারণে সিবিআই এর হাতেই তদন্ত দেওয়া হবে কিনা, এবং এর প্রেক্ষিতে দুপুর 2টোর মধ্যে রাজ্যের পক্ষ থেকে এবং সিবিআই এর পক্ষ থেকে দুজনের পক্ষ থেকে এসপি পদমর্যাদার অফিসারদের নাম চেয়ে পাঠিয়েছিল
দিয়েছিল আদালত, সেই নাম জমা পড়ে, কিন্তু শেষ পর্যন্ত আদালতের পক্ষ থেকে আদালত নিযুক্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট তদন্ত করবে শেখ শাহজাহানের এই মামলার ক্ষেত্রে, এমনটাই জানতে পারা যাচ্ছে। সন্দেশখালী কাণ্ডের তদন্তে আদালত নিযুক্ত সিট তারাই তদন্ত করবে। স্পষ্ট ভাষায় আজ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, কলকাতা হাইকোর্টে এই মামলা চলছিল। গত 5ই জানুয়ারি এই ঘটনাটি ঘটার পর 3টি মামলা দায়ের হয়। এক, ইডির পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়, যেখানে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা জানিয়েছিলেন তাদের ওপর হামলা হয়েছে। সেই মামলাতেও প্রশ্ন উঠেছিল যে কেন 307 ধারা প্রয়োগ করা হয়নি, পুলিশের ভূমিকা, পুলিশ যেভাবে মামলা দিয়েছিল সেই মামলাটি নিয়েও প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল আদালতে। এছাড়া শেখ শাহজাহানের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ একটি শতপ্রণোদিত এই যে সিট গঠন করা হচ্ছে এই মামলার তদন্তে, তাতে সিবিআই এবং রাজ্য পুলিশ উভয় বাহিনীরই যারা আধিকারিক তারা উপস্থিত থাকবেন। এই বাহিনীর মধ্যে অন্যতম সদস্য হবেন বলেই জানতে পারা যাচ্ছে। সিবিআই এবং রাজ্য পুলিশের আধিকারিকরা থাকবেন এই সিটের সদস্য হিসেবে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম শেখ শাহজাহানের ঘটনার প্রেক্ষিতে তদন্ত করবে। যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যদের মধ্যে থাকবেন রাজ্য পুলিশ এবং সিবিআই এর আধিকারিকরা থাকবেন এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে। তারাই তদন্ত করবেন শেখ শাহজাহান কোথায়, সেই বিষয়টিও তদন্ত চলবে। ইতিমধ্যেই আদালতের নির্দেশের পর ইতিমধ্যেই ক্লোজ সার্কিট ক্যামেরা বসেছে শেখ শাহজাহানের কার্যালয় এবং তার পাশাপাশি তার বাড়ির সামনেও। এবং এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এই যে সিট গঠন করে দিয়েছেন, কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানেই চলবে, তাদের নজরদারিতেই চলবে এই তদন্ত কার্য, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এমনটাই নির্দেশ আজ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। শেখ শাহজাহানের মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবার সিট গঠন করে দেওয়া হলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মধ্যে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা এবং রাজ্য পুলিশের আধিকারিকরা থাকবেন। তারা কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানেই হবে এই তদন্ত কার্য, এমনই নির্দেশ দেওয়া হয়েছে আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আদালতের নজরদারিতে এই তদন্ত চলবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে ঠিক কি জানানো হয়েছে? দেখো, আদালত নিযুক্ত সিটের মাধ্যমেই সন্দেশখালীর ঘটনার তদন্ত হবে। রাজ্য পুলিশের একজন আইপিএস অফিসার জসপ্রীত সিং, তিনি এই সিটের যেমন পাশাপাশি সিবিআই এর পক্ষ থেকেও একজন অফিসার থাকবেন, যে অফিসারের নাম আগামীকালের মধ্যে ঘোষণা করতে হবে সিবিআই কে। এই দুজন অফিসারের নেতৃত্বেই কিন্তু এই সন্দেশখালীর ঘটনার তদন্ত চলবে। ঘটনার তদন্তে বর্তমান নেজার থানার পুলিশ থানার কোনো অফিসার এই তদন্তে আর থাকতে পারবেন না। অবিলম্বে তাদের যে তদন্ত সংক্রান্ত কাগজপত্র সব হস্তান্তর করতে হবে সিটকে, এবং সিটের এই তদন্ত কলকাতা হাইকোর্টের নজরদারিতেই চলবে। অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি পরবর্তী মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে এই যে সিট, একজন আইপিএস জসপ্রীত সিং এবং পাশাপাশি যে সিবিআই এর একজন আধিকারিক, এই দুজনকে নিয়ে গঠিত যে তদন্তকারী সংস্থা সিট গঠন হলো, একে অপরকে কিন্তু সহযোগিতা করবে। অর্থাৎ দুজনের মধ্যে, অর্থাৎ রাজ্যের প্রতিনিধি এবং সিবিআই এর প্রতিনিধির মধ্যে যাতে কমিউনিকেশন খারাপ না হয়, সে বিষয়ে কিন্তু আদালত বিশেষভাবে অবজারভেশন বা মন্তব্য করেছেন। অর্থাৎ আদালত চাইছে যে সন্দেশখালীর ঘটনার যে তদন্ত, সেই তদন্তের গতি প্রকৃতি যেন সঠিক পথে এগোয় এবং সেই তদন্তের মাধ্যমে সেই অপরাধীরা ধরা পড়ুক এবং আদালত তদন্ত সঠিকভাবে চলছে কিনা সে বিষয়ে কিন্তু আদালত বিশেষভাবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, এই মামলার পরবর্তী শুনানি 12ই ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। পাশাপাশি আদালত খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে, সিবিআই এর আধিকারিক, কলকাতা রাজ্য পুলিশের একজন আধিকারিক থাকবেন, আইপিএস পদমর্যাদার আধিকারিক তিনি থাকবেন, এবং রাজ্য পুলিশের সঙ্গে সিবিআই এর আধিকারিকের
যাতে সমন্বয়ে কোনো সমস্যা না হয় সেই দিকটি নজরে রাখতে বলা হয়েছে। উভয়কে সহযোগিতা করবে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট যে কথা জানিয়েছে যে এই মামলায় ন্যাজাট থানা, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে প্লেস অফ অকারেন্স, সেই ন্যাজাট থানার কোনো আধিকারিক এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে থাকবে না। অর্থাৎ সিটের তদন্ত যে দল হচ্ছে সেই তদন্তকারী দলের সদস্য হতে পারবেন না ন্যাজাট থানার আধিকারিকরা। সেক্ষেত্রে রাজ্য পুলিশের ন্যাজাট থানার এই তদন্ত প্রক্রিয়া যারা এতদিন পর্যন্ত চালাচ্ছিল, সেই ন্যাজাট থানার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েই কার্যত প্রশ্ন উঠে যাচ্ছে। কোর্টের পক্ষ থেকে ন্যাজাট থানার কোনো আধিকারিককে তদন্তকারী দলের সদস্য না রাখায় প্রশ্ন উঠে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সিবিআই এবং রাজ্য পুলিশ নিয়ে গঠিত হলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। আদালতের নজরদারিতে চলবে তদন্ত এবং আগামী 12ই ফেব্রুয়ারির পর এই তদন্তের রিপোর্ট আদালতে দিতে হবে। আদালত আজকে শেখ শাহজাহান মামলার ঘটনার প্রেক্ষিতে 12 দিন পর যখন শেখ শাহজাহান এখনো অধরা, তখন রাজ্য পুলিশের বসিরহাট পুলিশ জেলার ন্যাজাট থানার ভূমিকা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দেওয়া হলো এই রায়ের প্রেক্ষিতে। কারণ মামলা এখন আর তদন্তের ভার আর রাজ্য পুলিশের হাতে থাকলো না। আদালত নির্ধারিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমই এই ঘটনার তদন্ত করবে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। প্রথমে আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে শেখ শাহজাহানের ঘটনার প্রেক্ষিতে এবার তদন্ত করবে আদালত নির্ধারিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আদালতের তত্ত্বাবধানে হবে তদন্ত এবং এখানে ন্যাজাট থানার কোনো আধিকারিক থাকবেন না। রাজ্য পুলিশের একজন আইপিএস পদমর্যাদার অফিস, সিবিআই এর একজন আধিকারিক, উভয়কে সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে ঘটনার তদন্ত করবেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। না, ভালো তো। রাজ্য পুলিশ এবং সিবিআই মিলে এই তদন্ত পরিচালনা করবে। সেখানে দুজনের উভয় তো শেয়ার্ড রেসপন্সিবিলিটি, যেটা ইংরেজিতে বলা হয়, সেটা থাকবে। কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এইখানে আমাদের মনে পড়ছে আজ থেকে 2 দিন আগে সেই 2011 নেতাইয়ের গণহত্যার প্রধান অপরাধী, যেখানে সিবিআই তদন্তের দায়িত্বে ছিল, সেই প্রধান অভিযুক্ত অপরাধী তাকে দেখলাম যে হাইকোর্ট থেকে বেল পেয়ে মুক্তি পেয়ে চলে গেল। সিবিআই কিরকম করছে, তাদের কি তদন্তের রেজাল্ট, তাহলে শাস্তি পেলো কি পেলো না আমরা তো দেখতে পাচ্ছি। যেটা পরিষ্কার জলের মতন ঘটনা, ওপেন অ্যান্ড শাট কেস, সিবিআই তদন্ত নিয়ে নেতাইয়ের গণহত্যার যিনি প্রধান অভিযুক্ত তিনি ছাড়া পেয়ে গেলেন। এই হচ্ছে সিবিআই এর রেকর্ড। সুতরাং সিবিআই এর এই রেকর্ডে আবার এখানটাতে আজকে এই যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, সেখানে ন্যাজাট থানার কোনো আধিকারিককে সেই তদন্তকারী দলে রাখা হচ্ছে না, এটাকে কিভাবে দেখছেন? না, সেখানে তো ন্যাজাট থানায় তো যারা দায়িত্বপ্রাপ্ত তারা তো কেউ আইপিএস অফিসার নয়, তারা লোকাল থানার লোক। তো এখানে বলা হয়েছে যে আইপিএস অফিসার থাকবেন একজন রাজ্য পুলিশের, আর ওদিকে সিবিআই এর একজন উপযুক্ত অফিসার থাকবেন। সিনিয়রিটির বেসিসে হয়েছে। সুতরাং দেখা যাক সামনের দিনে কিভাবে তদন্ত। এই যে 12 দিনেও শেখ শাহজাহানকে খুঁজে না পাওয়া, এটা কি ব্যর্থতা বলে মনে করেন? আমরা তো এর মাঝখানে অনেক ক্ষেত্রেই দেখেছি যে আজকে ভারত থেকে পালিয়ে গেছে লক্ষ কোটি টাকা চুরি করে মানুষের, না সিবিআই না ইডি কেউ তাদের ফেরত আনতে পারেনি, তারা বহাল তবিয়তে আছে। তাহলে ভারত সরকারের ব্যর্থতা? আজকে বিজয় মালিয়া তিনি আরামে আছেন, তাকে নাকি শুনছি নাকি তাকে ধরা হবে। আপনি কি তার মানে আশঙ্কা করছেন শেখ শাহজাহান ভারত থেকে পালিয়ে গিয়েছে? না, ভারত থেকে পালানো না, ব্যর্থতার প্রশ্নে বলছি। কে কোথায় ব্যর্থ এইভাবে বলা যায় না। আজকে যে ঘটনা হয়েছে, ভারত থেকে যদি পালিয়ে থাকে তাহলে তো বর্ডার সিকিউরিটি ফোর্সকে কিংবা এয়ারপোর্ট অথরিটিকে উত্তর দিতে হবে। সেখানে তো রাজ্যের কিছু করার নেই, সঙ্গে সঙ্গে কেন্দ্রকেই উত্তর দিতে হবে যদি ভারত থেকে পালিয়ে গিয়ে থাকে। কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে পুলিশ চেষ্টা করছে ধরার। 4-5 জনকে না 6 জনকে এর মধ্যেই গ্রেপ্তার করেছে সেদিনকার ঘটনার জন্য। আর
সামনের দিনেও নিশ্চয়ই পুলিশ চেষ্টা করবে। এখন সিবিআই এসছে, সিবিআই কে যখন দিয়েছে, সিবিআই তাদের কর্মক্ষমতা দেখাক, কোনো অসুবিধা তো নেই কোথাও। এই যে 12 দিন পার হয়ে গেল, তারপরে সিসিটিভি বসছে, তাও সেটা আদালত বলার পরে এই পুলিশের এই ভূমিকাটাকে কিভাবে দেখছেন? আরো তৎপর হওয়া উচিত ছিল বলে মনে করেন? কিসের জন্য তৎপর? একদিকে তো সবাই বলছে যে শেখ শাহজাহান তার বাড়িতে নেই, তার গ্রামে নেই, বাইরে আছে। এবার গ্রাম যে বাড়িতে নেই সেই গ্রামে, সেই বাড়ির সামনে সিসিটিভি লাগানো, তাতে কেন দেরি বা কেন তাড়াতাড়ি, এইসব কথার উত্তর হয়। একজন জনপ্রতিনিধি, আপনাদের দলের জনপ্রতিনিধি পালিয়ে বেড়াচ্ছেন, এটা কি আপনার দলের পক্ষে গৌরব বলে মনে করেন? না না, দলের এখানটাতে নেই, দল বলেনি পালিয়ে থাকতে। দল কি তাকে ফিরে আসতে বলেছে? আমরা তো দেখিনি। না না, দলকে এর সঙ্গে যুক্ত করছেন কেন? তার কারণ সে তিনি একজন, আপনাদের দলের দল তাকে প্রার্থী করেছিল, তিনি একটি দায়িত্বে ছিলেন, তিনি একজন জনপ্রতিনিধি, তাকে দল কি এখনো তাকে কোনো নির্দেশ দিয়েছে? না, দলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সব থেকে বড় কথা, দল আগেই বলেছে। আজকে সেই জনপ্রতিনিধি হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, যে কেউ অপরাধ করে থাকলে সেই অপরাধের সঙ্গে কোনো রকম টলারেন্স নেই পার্টির, যে কোনো অপরাধী হোক না কেন। তাহলে দলের পক্ষ থেকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না কেন যে তিনি যাতে এসে নির্দেশ দেবে? শেখ শাহজাহানকে কিভাবে দেবেন? সেটা তো আপনারা মানে আপনারা যদি আপনারা প্রেস কনফারেন্সও তো এখনো বলা হয়নি দলের পক্ষ থেকে যে এটা শেখ শাহজাহানকে বলা হচ্ছে যে তিনি এসে যোগদান করুন, মানে অন্তত মিডিয়ার সামনে এসে তার বক্তব্য রাখুন বা পুলিশে আত্মসমর্পণ করুন, এটা কি বলা হয়েছে দলের পক্ষ থেকে? দল এই অপরাধের দায়িত্ব দল কেন নেবে? যদি কোনো অপরাধ হয়, আপনারা কি বলছেন অপরাধী? তাহলে আপনি বলছেন অপরাধীর দায়িত্ব দল কেন নেবে? আপনি কি মনে করছেন অপরাধী? তাহলে আপনারাই তো বলছেন যে না না, আমরা বলিনি, আমি জানতে চাইছি আপনার অবস্থানটা। আমি এখনো জিজ্ঞেস করছি শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগটা কি, কিন্তু সাধারণ মানুষও জানে না, আপনারাও জানেন না, আমরাও জানি না তার বিরুদ্ধে অভিযোগটা কি আছে। হ্যাঁ, গ্রেপ্তারি পরোয়ানা কি বেরিয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে? তারপরে আপনারা কেন মনে করেন তাহলে আপনাদের দলের একজন মানুষ গুরুত্বপূর্ণ, যার কথায় হাজারখানা লোক জড়ো হয়ে যায়, তিনি কেন পালিয়ে বেড়াবেন? না না, হাজার লোক জড়ো হচ্ছে সে জনপ্রতিনিধি বলে। সেখানকার লোকাল লোক যদি জড়ো হয়, অবশ্যই তাহলে তো তিনি জনপ্রিয় জনপ্রতিনিধি। হ্যাঁ, জনপ্রিয় বলেই তো জিতেছেন। এক্স্যাক্টলি, আমি তাহলেই বলছি যে সেই কারণেই তাহলে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি যখন, তখন তার তো এই রকম ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। হ্যাঁ, আপনি যদি বলেন যে অনেক ধর্মগুরুরা বলেছেন পাপ করো না, পাপের রাস্তা খারাপ, সেটা আমরাও বলছি, কিন্তু সেই বলাতে কি সারা পৃথিবী, অর্থাৎ দলের নির্দেশ এই মুহূর্তে শুনছেন না শেখ শাহজাহান? অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ। দলের নির্দেশ নেই, দলের নির্দেশ বেশ, দলও নির্দেশ দিচ্ছে না, শেখ শাহজাহানও শুনছেন না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কলকাতা হাইকোর্টে। মাত্র কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ মামলার রায় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে আমরা অনুমতি পাইনি, সেই জন্য গত 15 তারিখে ডেট ছিল, 15 তারিখ থেকে আজকেও 17 তারিখ ডেট ছিল। মহামান্য আদালতের নির্দেশে আমাদেরকে পুজোর নির্দেশ দিয়েছেন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেশপ্রাণ শাসন। এই মুহূর্তে আপনাদের গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে শেখ শাহজাহানকে তদন্তের ক্ষেত্রে আদালত একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দিয়েছে এবং সেই টিমে রাজ্য সরকারের একজন আইপিএস এর পাশাপাশি সিবিআইয়ের একজন উচ্চপদস্থ আধিকারিক থাকবেন এবং এখানে ন্যাজাট থানার কোনো সদস্যকে এই তদন্তকারী দলে রাখা হয়নি। আগামী 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সন্দেশখালীতে, সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি
সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যেটা জানতে চাইবো, তুমি দর্শকদের সামনে, কলকাতা টিভির দর্শকদের সামনে যে ছবি তুলে ধরেছিলে যে এর আগেই আদালতের নির্দেশের পর শেখ শাহজাহানের বাড়িতে তার মাছের আড়তে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো এবং এই মুহূর্তে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যে রায়দান কলকাতা হাইকোর্টের, প্রাথমিকভাবে এই সিসি ক্যামেরা লাগানোর পর তার পরিবারের কি প্রতিক্রিয়া বা তার যারা ঘনিষ্ঠ রয়েছে তাদেরই বা কি প্রতিক্রিয়া? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে আদালতের যে রায়, যে স্পেশাল কোনো টিম অর্থাৎ স্পেশাল কোনো আইপিএস রাজ্য পুলিশের যে তদন্ত এবং সিট গঠন করা হয়েছে, পাশাপাশি সিবিআইয়ের উচ্চপদস্থ এক আধিকারিকদের দিয়ে এই মামলা তদন্ত শুরু হবে। অর্থাৎ আদালতের নির্দেশেই, আদালতের নজরদারিতে এই মামলা শুরু হবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, পাশাপাশি তোমায় এটাও জানাবো যে আদালতের নির্দেশে কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। আমি তোমাকে একবার সরাসরি দেখাবো এই শেখ শাহজাহানের যে মূল বাড়ি, যে আকঞ্জ পাড়া, সেই বাড়ির যে রাস্তা, এই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে চলে গেছে শাহজাহানের বাড়ি। অন্যদিকে রয়েছে মনিটরিং, অর্থাৎ এই মনিটর যেটা দেখতে পাচ্ছ, এখানে মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা যেখানে বসানো হয়েছে, এখানে পুলিশরা রয়েছে। বিশেষ করে তুমি এই তিনটে ক্যাম দেখতে পাচ্ছ, বিশেষ করে এই তিনটে দেখতে পাচ্ছ, তিনটে যে ক্যামেরা রয়েছে এখানে পুরো ক্লোজ সার্কিট পুরো মনিটরিং করা হচ্ছে। আমি সরাসরি একেবারে শেখ শাহজাহানের বাড়ি যে মূল গেট, অর্থাৎ মূল গেটের যেমন জায়গায় একটা ক্যামেরা রয়েছে, সেটা তোমাকে একবার কলকাতা টিভির দর্শকদের দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ এই ক্যামেরা একটা রয়েছে ইতিমধ্যে, এই ক্যামেরা তোমার ক্লোজ সার্কিট যেখানে মূল জায়গাতে, অর্থাৎ সরবেরিয়া ধামাখালি রোডের রাস্তা দিয়ে কোনো অপরিচিত কোনো ব্যক্তি আসে বা অন্য কেউ আসে, পুরো তারা এই ক্যামেরায় কিন্তু নজরদারিতে চলে আসবে। পাশাপাশি আমি আরেকটা বাড়িতে তোমার সরাসরি চলে যাব, তুমি একবার দেখানোর চেষ্টা করবো যে বিশেষ করে এই বাড়ি, এই প্রথম বাড়ি, আর এছাড়াও রয়েছে শেখ আলমগীরের বাড়ি, অর্থাৎ শেখ আলমগীরের বাড়ি, এই বাড়িটা যেখানে তার নিজস্ব এতে একটি ক্যামেরা বসানো হয়েছে, অর্থাৎ যে এই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি শাহজাহান শেখের যে বাড়ি, সেই বাড়িতে তোমাকে আরো একবার যাওয়ার চেষ্টা করবো যে এই দেখতে পাচ্ছ এই ক্যামেরা, অর্থাৎ তার বাড়ির যে মূল গেট, এই যে মূল গেট, এই গেটের ঠিক বাঁ পাশে, অর্থাৎ বাঁ পাশে একটা। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে শেখ শাহজাহানের এই তদন্ত মামলায় একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, যেখানে রাজ্যের এবং সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। ন্যাজাট থানার কোনো আধিকারিক এই তদন্তকারী দলে থাকবেন না। কিভাবে দেখছেন আদালতের রায়কে? দেখুন, আদালত রায় দিয়েছে, আদালতের এই অবস্থানকে, আদালতের সিদ্ধান্তকে, আদালতের নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো এই রাজ্য পুলিশকে নিয়ে। ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই এই মহামান্য আদালতের নির্দেশে। সেখানে পুলিশের ভূমিকা কি? সাক্ষীদের হস্টাইল করে দেওয়া, বিভিন্ন জায়গায় প্রমাণ সরিয়ে দেওয়া, কিছু মানুষকে এলাকার বাইরে বার করে দেওয়া এবং মানুষকে ভীতি প্রদর্শন করা, সম্পূর্ণ অসহযোগিতা। কোনো জায়গায় রেডে গেলে সিবিআই তার আগাম খবর তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এই অভিযোগ তো সরাসরি বহু মানুষ করেছেন, এই অভিযোগ সংবাদ মাধ্যমে উঠে এসেছে। সিবিআই এই কথা বলেছে এক জায়গায় স্টেটমেন্টে যে আমরা সহযোগিতা পাচ্ছি না। তো সেক্ষেত্রে শাহজাহান, যার দৃশ্যমানতা আছে, যাকে প্রাক্তন এমএলএ পর্যন্ত দেখেছেন বলে নিরাপদ সর্দার আজকে বিবৃতি দিয়েছে। আমরা বারবার বলছি যে সন্দেশখালীতে শাহজাহান আছে, শাহজাহানকে বেড মজুরে দেখা গেছে, শাহজাহানকে সরবেরিয়া দেখা গেছে, শাহজাহানকে ধামাখালিতে দেখা গেছে। সে সক্ষেত্রে বিচরণ করছে পুলিশের বদান্যতায়, পুলিশের আতিথেয়তায়, পুলিশের সৌজন্যে। পুলিশ যদি চাইতো তাহলে শাহজাহানকে অনেকদিন আগেই তারা গ্রেপ্তার করতে পারতো। পুলিশ সেটা চায়নি, তাদের কোর্টের কোনো প্রয়োজন ছিল না। আজকে এই সমস্ত কোর্ট, সিবিআই, তার সঙ্গে যৌথভাবে পুলিশ, এসবের কোনো মূল্য নেই। ওইটা অত্যন্ত ডিফিকাল্ট টেরেন, একটা সমস্ত দ্বীপ সম্মিলিত একটা জায়গা, সন্দেশখালী 1 আর সন্দেশখালী 2। তো এই তারপরে তার সঙ্গে আরো এপাশ দিয়ে এগিয়ে গেলে দক্ষিণ 24 পরগনা আছে। ফলে ওখানের দ্বীপের মানুষ যেরকম দ্বীপের মানুষকে চেনে, নতুন কেউ এলে বা কেউ রাত্রে কারোর বাড়িতে আশ্রয় নিলেও তারা যেরকম বিষয়টি জানে, তো সেজন্য ওরা খুব ভালো করেই অবহিত আছে। ফলে পুলিশও জানে, পুলিশ যখন চাইবে, মানে শাসক দল যখন চাইবে, তখন শাহজাহান আবির্ভূত হবে, খোকাবাবুর প্রত্যাবর্তন হবে, তার আগে সম্ভব নয়।
শ্রমিক দা, একটা প্রশ্ন। আজকে তৃণমূল কংগ্রেস বলছে রথীন দণ্ডপাঠ 2011 সালের 7ই জানুয়ারি ওই যে নেতাই গণহত্যাকাণ্ডে তিনি কয়েকদিন আগেই জামিন পেয়ে গিয়েছেন, অর্থাৎ সিবিআই এর প্রশ্ন মানে তদন্ত করার যে কায়দা সেটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, কাউকে গ্রেপ্তার করলেই যে সে সম্পূর্ণভাবেই সাজাপ্রাপ্ত হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। আর কারা এই কথা বলছেন, যারা কামদুনি কাণ্ডে কি বিশেষ গোষ্ঠীর কিছু মানুষকে বাঁচানোর জন্য এমন ভাবে তদন্ত করেছেন যে প্রকৃত অপরাধীরা এই হাই ভোল্টেজ কেসে ছাড়পত্র পেয়ে গেল, তারা মুক্ত হয়ে বেরিয়ে চলে এলো, তারা এই কথা বলছেন। বেশ, তর্কের জন্য তর্কের উপস্থাপনা করা যায়, কথা বলার জন্য কথা বলার উপস্থাপনা করা যায়। আপনি যার সঙ্গে কথা বলছেন সেই শ্রমিক ভট্টাচার্য, তার উপরে গুলি চালিয়েছে 2014 সালে একটি আদিবাসী মেয়ে ধর্ষিতা হয়েছিলেন। আমি দেখতে গিয়েছিলাম, কোনো রাজনীতির ব্যাপার ছিল না, সাংবাদিকরাই আমাকে প্রাণে বাঁচিয়ে সেখান থেকে তাদের গাড়ি করে ফিরিয়ে এনে। একেবারে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আপনাদের জানিয়ে রাখি, মাত্র কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার সময় ইডির তদন্তকারী আধিকারিকরা যে আক্রান্ত হয়েছিলেন, সেই ঘটনার মামলার প্রেক্ষিতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এই বিশেষ তদন্তকারী দলে রাজ্য সরকার এবং সিবিআই উভয় পক্ষের আধিকারিকরা থাকবেন। উভয় পক্ষকে সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে এই ঘটনার তদন্ত করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি, এবং এই মামলায় তাৎপর্যপূর্ণভাবে ন্যাজাট থানা, যাদের এলাকার মধ্যে পড়ছে এই সরবেরিয়ার শেখ শাহজাহানের আকঞ্জি পাড়া, সেই জায়গায় কিন্তু ন্যাজাট থানার কোনো সদস্য এই বিশেষ তদন্তকারী দলে থাকবেন না। কোর্টের এই রায়ের পর কি বলছে তৃণমূল কংগ্রেস, কি বলছেন তাদের মুখপাত্র কুণাল ঘোষ, আমরা শোনাবো। এই তদন্তটা তো রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত, ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। এখানে যারা বলছিল সিবিআই কে দিতে হবে, সিবিআই কে দিতে হবে, সিবিআই কে দিতে হবে, তো কোর্ট শেষ পর্যন্ত পুরো সিবিআই কে দিলেন না। এখন যেটুকু এই যৌথ কমিটির কথা, তাহলে সিবিআই এর এফআইআর এ অভিযুক্ত শুভেন্দুদের ধরবে না, শাহজাহানের বেলায় সিবিআই ধরতে যাবে, এ কেমন কথা? ফলে যারা শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সির হাতে দিয়ে দিতে হবে গোটাটা, সেই কথাটা তো পুরোপুরি রক্ষিত হলো না। কিন্তু আবার বলছি, বিএসএফ, সেন্ট্রাল আইবি, অন্যান্য এজেন্সিগুলো তো অ্যাক্টিভ আছে, তাদের কে ধরতে বারণ করেছে শাহজাহান? আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য। তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে রাজ্যের যে আইন শৃঙ্খলার বিষয়টি, সেই বিষয়টিতে বারংবার সিবিআই এর যে তদন্তের যে আবেদন করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, কার্যত তা নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এবং আদালত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত নিয়ে বক্তব্যের থেকেও তিনি রাজনৈতিকভাবেই এই বিষয়টিকে মোকাবিলা করার চেষ্টা করেছেন। বিরোধীদের আক্রমণ করেছেন যে সিবিআই এর সাফল্যের নিরিখ, এবং তার পাশাপাশি সিবিআই রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে নাক গলানোর বিষয়টিও কিন্তু উঠে এসেছে কুণাল ঘোষের বক্তব্যে। ইতিমধ্যেই যে চিত্র আমরা দেখতে পেয়েছি, 12 দিন পার হওয়ার পরেও শেখ শাহজাহানকে ধরতে পারেনি বসিরহাট পুলিশ, জেলার পুলিশ। ফলে রাজ্য পুলিশ এতদিন ধরে যেহেতু শেখ শাহজাহানকে ধরতে পারেনি, সেই কারণেই দাবি ওঠে সিবিআই তদন্তের, এবং সেক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল গঠন করে দেওয়া হলো, যা আদালতের তত্ত্বাবধানে আদালতের নজরদারিতে তদন্ত চালাবে, এবং সেই তদন্তে উপস্থিত থাকবেন, সদস্য থাকবেন বিশেষ তদন্তকারী দলে, সেখানে রাজ্য সরকার এবং সিবিআই এর উভয় পক্ষেরই উচ্চপদস্থ আধিকারিক।
গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেড়িয়ার আকঞ্জিপাড়ায় উত্তর 24 পরগনা জেলার মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে যায় ইডির তদন্তকারী একটি দল। তাদের সঙ্গে ছিলেন কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তার বাড়ির সামনে দীর্ঘক্ষণ শেখ শাহজাহানকে ডাকার পরেও তিনি যখন দরজা খোলেননি, তখন দরজা খুলতে উদ্যত হলে সেই সময় জনরোষ আছড়ে পড়ে এবং সেই কথাই জানানো হয় ইডির পক্ষ থেকে। ঘটনাস্থলে থেকে যখন পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়, সেখান থেকে তারা ইডির তদন্তকারী আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উদ্ধার করেন। সেই ঘটনায় 3টি এফআইআর দায়ের হয়েছিল। আজ তারই শুনানিতে এই রায় জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। যখন এই আবহ, তখন আরেকটি বিষয় নিয়েও চর্চা চলছে দেশ জুড়ে, তা হচ্ছে রাম মন্দির উদ্বোধন। আগামী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্বোধন করবেন। অন্যদিকে ঠিক সেই দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংহতি মিছিল ডাক দিয়েছেন এবং এই সংহতি মিছিলের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট মন্দিরে যাবেন, পুজো দেবেন সেখানে। তারপর পার্ক সার্কাস ময়দানে এসে তিনি একটি জনসভায় তার ভাষণ দেবেন বলেই আমরা জানি এবং সেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারই পাল্টা এই সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। আজকে সেই সংক্রান্ত বিষয়ে একটি হাইকোর্টে তিনি আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে তার বক্তব্য যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের কাছে। ইতিমধ্যেই সেই মামলার অনুমোদন দেওয়া হয়েছে, মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বিচারপতির পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি ট্যান্ডন, তার বেঞ্চে এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে। এই মামলার শুনানি হবে এবং সেক্ষেত্রে এই মামলার শুনানিতে বিরোধী দলনেতার যে বক্তব্য যাতে এই সম্প্রীতি মিছিল পিছিয়ে দেওয়া হয় এমনটাই বক্তব্য রয়েছে। সম্প্রীতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদনও রয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যে তৃণমূলের সম্প্রীতি মিছিল। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী। এবার সেই মিছিলের তারিখ পিছনোর আবেদন নিয়ে আদালতে মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল আটকাতে বিজেপির মামলা। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা। 22শে জানুয়ারি তৃণমূলের ডাকে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সম্প্রীতি মিছিল। মিছিলের তারিখ পিছনোর আবেদন জানিয়ে আদালতে বিরোধী দলনেতা। 22শে জানুয়ারি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আর্জি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের শুভেন্দুর দাবি, এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। 22শে জানুয়ারি কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্যই আবেদন। 550 বছর পর বিদেশি আক্রমণকারী ক্ষতচিহ্ন মুছে দিয়ে জাতীয় অস্মিতা, জাতীয় প্রতিষ্ঠাকে আত্মমর্যাদায় নিজেদের চোখের সামনে উদ্ভাসিত হতে দেখছে, যখন সারা ভারতবর্ষ প্রায় আবেগের জোয়ারে ভেসে গেছে, যে 67টা যুদ্ধ আর 3.5 লক্ষ মানুষের মৃতদেহের ওপরে দাঁড়িয়ে নতুন করে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি মিছিলের ডাক দিলেন। কিসের সম্প্রীতি, কার সম্প্রীতি, কোন চোখের জলের সম্প্রীতি? এগুলো বিভাজনের রাজনীতি। উনি রামকে কমিউনাল বানাতে চাইছেন, উনি রাম মন্দিরের বিরোধিতা করছেন, প্রকাশ্যে বলতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বাধার প্রাচীরের মতো দাঁড়িয়ে সংহতি মিছিল ডাকছেন। সেই জন্য তাদের এত কষ্ট, এত দুঃখ যে সংহতি মিছিল করতে দেওয়া চলবে না। কেন্দ্রীয় বাহিনী কি করবে এখানে? মানুষের মহামিছিল হাঁটবে সংহতিকে স্বাগত জানিয়ে, মানুষের মহামিছিল হাঁটবে সম্প্রীতিকে। এটা বাংলার মাটি, বাংলার জমি, এখানে ধর্মের নামে বিভেদ, মানুষ
কোনো অবস্থায় হতে দেবেন না। ফলে এখানে এই কেন্দ্রীয় বাহিনী বলো, অমুক বলো, তমুক বলো, এই ধরনের কথাগুলো প্ররোচনামূলক, উস্কানিমূলক। শুধু বিরোধী দলনেতাই নয়, তৃণমূলের মিছিল পিছনোর আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও। যদিও কর্মসূচি ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই মিছিল কোনো পাল্টা বা প্রতিবাদ নয়। কলকাতা টিভি। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেটা আপনার কাছে জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি মিছিল করছেন 22শে জানুয়ারি, সেই মিছিলকে পিছিয়ে দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি কারণ বলে এটাকে মনে করছেন? দেখো, প্রথমেই এটা মনে করা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা কারোর প্রতিবাদে মিছিল নয়, এটা 23শে জানুয়ারি, তার পরের দিন নেতাজি জয়ন্তী, তার আগে তারা একটা সম্প্রীতি মিছিল করছেন এরকমই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ওই দিনটায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে হিন্দুত্বের একটি বিশেষ ধরনের হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে হিন্দুত্ববাদী শিবির বা বিজেপির পক্ষ থেকে, এই অভিযোগ বিরোধীরা বারবার জানিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে 22 তারিখে এরকম একটি সম্প্রীতি মিছিল করার উদ্যোগটা অনেকেই স্বাগত জানাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই মিছিলটাকে আটকাতে কোর্টে, আদালতে আবেদন করা হয়েছে এবং আবেদনটি বিচারের জন্য বা শুনানির জন্য গৃহীত হয়েছে বলে আমাদের কাছে খবর আসছে। সুতরাং এই সম্প্রীতির মিছিলটাকে আটকানোর ব্যাপারে শুভেন্দু অধিকারীর যে উদ্যোগ বা শুভেন্দু অধিকারীর ভাই এ রাজ্যের অন্যতম সাংসদ দিব্যেন্দু অধিকারীর যে চিঠিপত্র, তার থেকে বোঝা যাচ্ছে যে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে তারা যে একটা বিশেষ ধরনের হাওয়া তৈরি করতে চাইছেন, হিন্দুত্ববাদী হাওয়া তৈরি করতে চাইছেন, তাতে তার প্রতিরোধী একটা কর্মসূচি হিসেবে তারা এই সম্প্রীতি মিছিলটাকে দেখছেন এবং এটাকে তারা আটকাতে উঠে পড়ে লেগেছেন। হ্যাঁ, একেবারে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যে বিষয়টি নিয়ে চর্চা চলছিল, আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় যখন রাম মন্দির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেই দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি মিছিলের কর্মসূচির কথা ঘোষণা করেছেন, যাকে পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুধু শুভেন্দু অধিকারী একা নন, শুভেন্দু অধিকারীর পাশাপাশি এই যে বিষয়টি, এই যে পিছিয়ে দেওয়ার যে আবেদন বা এই রাজ্যে সম্প্রীতি মিছিল নিয়ে তাদের আপত্তির কথা আরও একজন জানিয়েছেন, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারীও আজকে অমিত শাহকে চিঠি লিখেছেন এবং পাশাপাশি রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালকে চিঠি লিখেছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুজনকে চিঠি লিখে দিব্যেন্দু অধিকারীর বক্তব্য, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে, সেদিন যাতে রাজ্যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত পদক্ষেপ করতে এই কথাই বলেছেন দিব্যেন্দু অধিকারী। আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি পূর্ব মেদিনীপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, কি বলছেন দিব্যেন্দু অধিকারী, কি তার আবেদন? দিব্যেন্দু অধিকারী যেমনটা জানাচ্ছেন আমাদের, তিনি বলছেন যে 22 তারিখে যে রাম মন্দিরের উদ্বোধন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কর্মসূচি প্রায় 1 বছর আগে থেকেই ঠিক হয়ে আছে। এই একই দিনে তৃণমূল কংগ্রেসের যে সংহতি দিবস বা সংহতি মিছিল যে কর্মসূচি ঘোষিত হয়েছে, ওই কর্মসূচিতে কিন্তু হিন্দু ভাবে আঘাত করতে পারে এমনটা তিনি মনে করছেন। ওনাকে জিজ্ঞেস করালে উনি বলেন যে আমি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে আমি নিজের, আমারই এটা খুব খারাপ লাগছে এবং আমি এই কর্মসূচিকে নিয়ে আমি নিজের আঘাত লাগছে আর নিজের মন ভারসাম্য হয়ে গেছে এমনটা তিনি জানাচ্ছেন। তিনি তাই রাজ্যপাল সিভি আনন্দ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একেবারে সেই আবেদনের প্রেক্ষিতে আগামী দিনে কি পদক্ষেপ করা হয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সমীরণ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। কি বলেছেন দিব্যেন্দু অধিকারী শোনাবো। দাদা, রাজ্যপাল সহ আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি করেছেন যে 22 তারিখ যে তৃণমূলের ঘোষিত কর্মসূচি রয়েছে ওখানে মানে ল অ্যান্ড
প্রবলেম হতে পারে, কি বলবেন এটা নিয়ে? না, 22 তারিখ এই দিন রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এটা প্রায় 1 বছর আগে থেকে নির্দিষ্ট হয়েছে। আর বাংলার সম্প্রীতি এবং সংহতি, বাংলা তো সবসময় আমরা হিন্দু মুসলমান আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি নিয়ে আমরা চলি। সেই দিনেই বহু মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তাদের কর্মসূচি ঘোষণা করেছে। সমস্ত মন্দিরে তারা পুজো পাঠ করবে, বিভিন্নভাবে তারা মানুষকে দেখানোর সুযোগ করে দেবে। শুরু হয়েছে রাহুল গান্ধীর মণিপুর থেকে যে যাত্রা শুরু হয়েছিল ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই মুহূর্তে সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা নাগাল্যান্ডে রয়েছে এবং রাহুল গান্ধীর নেতৃত্বে এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাংলা থেকে একমাত্র চ্যানেল হিসেবে রয়েছে কলকাতা টিভি। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব নাগাল্যান্ডে, সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, দক্ষিণ থেকে উত্তরে যখন এই ভারত জোড়ো যাত্রা হয়েছিল সেই সময় আমরা দেখেছিলাম প্রচুর সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল এবং সেক্ষেত্রে আমরা এবার যেটা আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে যেটা তুমিও জানিয়েছিলে যে বাসে করে যাওয়া হচ্ছে, কিন্তু এবার সাধারণ মানুষের সঙ্গে কতটা কথা বলার সুযোগ পাচ্ছেন রাহুল গান্ধী? আগামী রুটে পরবর্তী কোন কোন জায়গায় যাবেন এখনো পর্যন্ত কি জানতে পারছো কংগ্রেস সূত্রে? দেখো, যে কথা তুমি বললে যে ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে যেভাবে তিনি সাধারণ মানুষের মধ্যে একেবারে জনসংযোগ করার জন্য কংগ্রেস যে ভারত জোড়ো যাত্রা প্রথম পর্ব তৈরি করেছিল, তার যে যাত্রা পথ ছিল সেখান দিয়ে কিন্তু এরকম পার্বত্য অঞ্চল খুব পড়েনি। খুব বলতে গেলে কি মানে কাশ্মীরের দিকে গিয়ে সেই অংশে, কিন্তু সেটাও তাও ভ্যালির মধ্যেই যেখানে গিয়ে সমাপ্তি অনুষ্ঠান ঘটেছিল। বাদবাকি জঙ্গল পড়েছে, ঘন জঙ্গল পড়েছে এবং রাস্তা খারাপের মধ্যে দিয়েও সেই যাত্রাতে তিনি হেঁটেছেন। কিন্তু এবারে নাগাল্যান্ড মণিপুরে যে অংশে যেখান থেকে এই যাত্রা শুরু হয়েছে, মণিপুর আমরা জানি যে চারিদিকে পাহাড়ে ঘেরা সেই সমতল ভূমির মধ্যে, যেখানে প্রথম দিন ইম্ফলে আমরা ছিলাম, কিন্তু থৌবলে যেখানে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল গোটাটাই সমতলে। এবার যতটা এগোতে শুরু করেছি মণিপুর, ইম্ফল, থৌবল জেলা পেরিয়ে পশ্চিমের দিকে নাগাল্যান্ডের দিকে, তত কিন্তু পার্বত্য এলাকা যখনই শুরু হয়েছে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। এক তো প্রশাসনের অনুমতি মেলেনি, কারণ বিভিন্ন জায়গায় রেড জোন রয়েছে, সেখানে পদযাত্রা কি, সেখানে বাস থামানো বা গাড়ি থামানোরও অনুমতি নেই। তার মধ্যে যেটা সব থেকে বাজে অবস্থা রয়েছে এই সড়ক অবস্থা, যা এতটাই খারাপ এবং এতটাই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে দীর্ঘ মাস ধরে, যার কাজ হয়নি। অঙ্কু, তোমার নিশ্চয়ই খেয়াল থাকবে গত বছর ঠিক এই সময় আমি যোশীমাঠে ছিলাম এবং সেখানে যে প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষজন চিন্তিত, বিস্মিত হয়েছিলেন যে কবে যোশীমঠের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তারও মধ্যে কিন্তু সেই উত্তরাখণ্ডে রাস্তার কাজ থামায়নি এবং সেই রাস্তার কাজের খনন কাজ চলছিল। যে দুর্ঘটনা কিছুদিন আগে সেখানে সুড়ঙ্গে হয়েছিল, সেটাও কিন্তু সেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো অবস্থাকে তৈরি করেছিল। কিন্তু উত্তর পূর্ব প্রান্তের প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে, বা এখানকার স্থানীয় বাসিন্দারা তো আরো অনেক বেশি বছরের কথা বলছে, যে পাহাড় কেটে যে রাস্তা তৈরি হচ্ছে, জঙ্গল সাফাই হচ্ছে, সেই রাস্তা আজও তৈরি হয়ে ওঠেনি, যার একটা বড় প্রভাব কিন্তু পড়ছে এই যাত্রার মধ্যে। হ্যাঁ, তুমি যেটা উল্লেখ করলে যে সাধারণ মানুষের উপস্থিতি কি এই যাত্রা এখনো পর্যন্ত যতটা দেখা যাচ্ছে তা কি যথেষ্ট? দেখো, যথেষ্ট আমি বলবো এ কারণেই, কারণ যারা মানুষজন উৎসাহী তারা দেখার জন্য, যে যখনই কোনো চৌমাথা আসছে বা কোনো বাস স্ট্যান্ড আসছে বা একটা কোনো পাড়ার মধ্যে দিয়ে একটা কোনো দোকান এরিয়া
এরিয়া, মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে একেবারে ছয় লাভ মানুষরা বাড়ির ওপর থেকে তারা বারান্দা দিয়ে অপেক্ষা করছেন যে রাহুল গান্ধীকে দেখার জন্য। তাই তারা হাঁটতে না পারুক, সেখানে প্রশাসনের অনুমতি না থাকুক, কিন্তু তারা দেখতে ভিড় জমাচ্ছেন ঠিকই। আর বাকিটা এই রাস্তার কথা আজকে রাহুল নিজেও তিনি সাংবাদিকদের সামনে পাবলিক মিটিং যখন করেছেন, আমরা ভারত জোড়ো যাত্রায় এর আগের বার যখন দেখেছি যে প্রত্যেকটা রাজ্যে একটা করে প্রেস কনফারেন্স এবং দুটো করে জনসভা হতো, তবে এবার যেটা বলা হয়েছিল যেহেতু বাস সফর করা হচ্ছে, পাবলিক মিটিং অনেক বেশি করা হবে, ছোট ছোট জায়গা বেছে নেওয়া হচ্ছে এবং সেখানে হাজারখানেক মানুষ থাকছে, তাদের মধ্যে পাবলিক মিটিং করছে, দোভাষী নিয়ে তিনি কথা বলছেন, সেখানকার সাধারণ মানুষের কাছে যাতে বার্তা ভালো মতো করে পৌঁছে যায়, তারা হাততালি দিচ্ছেন এবং কংগ্রেস নেতৃত্বকে সাধুবাদ জানাচ্ছেন যে তারা এতটা সাহস জুগিয়ে এই রকম পরিস্থিতির মধ্যে মণিপুরকে বেছে নিয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রার এই দ্বিতীয় পর্বের সূচনা করার জন্য। তাই নাগাল্যান্ডের এখন আমি মেরাংকং যে টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, টুলির দিকে একেবারে শেষ। আমরা রাত্রি যাপন করব জোরহাটে গিয়ে, অসমে প্রবেশ করে যাব এবং টুলি থেকে যে নাইট ক্যাম্প, সেখানে রাহুল গান্ধী ক্যাম্পের মধ্যেই থাকেন এবং পরবর্তী স্থল আগামীকালের যেটা প্রশাসনিক সূত্র থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি, আগামীকাল সকাল থেকে যেখানে শুরু হবে যাত্রা। তবে রাত্রি যাপন টুলিতে রাহুল গান্ধী করবে, আর কিছু সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চতুর্থ দিনের যাত্রা শেষ হবে। আর আমরা অসমের দিকে পাড়ি দিচ্ছি, অসম থেকে তার পরের দিন অরুণাচলে প্রবেশ হবে, কারণ অসমে একটা বড় অংশ পড়ছে এই যাত্রার মধ্যে। তবে অরুণাচল প্রবেশের আগে অসমকে ছুঁয়ে গিয়ে অরুণাচলে যাওয়া, তাই উৎসাহী মানুষজন, নাগাল্যান্ডের মানুষজন, তারা এখানকার যে সমস্যার কথা তুলে ধরতে পেরেছেন তাদের নেতার কাছে, সেটা বেকারির সমস্যা হোক, কারণ বেকারত্ব গোটা দেশের পাশাপাশি এখানে যে এত খারাপ অবস্থায় রয়েছে তা তারা জানিয়েছেন, রাস্তার অবস্থার কথা তারা উল্লেখ করেছেন। এবং আমরা এই যে রাস্তা দিয়ে আসছি, চুচুইয়াম্বাংয়ে গান্ধী আশ্রম রয়েছে একটি, সেখানে রাহুল গান্ধী 10 মিনিটের জন্য নেমেছিলেন, সেখানকার ছবি আমরা দেখাবো আর কিছু সময়ের মধ্যে কলকাতা টিভি দর্শকদের। এবং সেই যে আশ্রম যার প্রতিষ্ঠা করা তার স্ত্রী 97 বছর বয়সী, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি এখনো পর্যন্ত কথা বলতে পারছেন এবং রাহুল গান্ধীকে যিনি দেখেছেন, মানে যিনি মানে মহাত্মা গান্ধীর সময় থেকে রাহুল গান্ধী পর্যন্ত সেই সময়কে তিনি চাক্ষুষ করলেন, সেই ইতিহাসের কথা তার মুখ থেকেও আমরা শুনতে পেরেছি। এটা সত্যি, এটা একটা উল্লেখযোগ্যভাবেই বলার বিষয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। এখন এ পর্যন্ত, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।